রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরের সাথে পারস্পরিক ভূ রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রাজধানীর বিআইআইএস অডিটোরিয়ামে বঙ্গোপসাগরের সাথে পূর্ণ সংযোগ স্থাপন অভিন্ন স্বার্থর খোঁজ শীর্ষক সেমিনারে একথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, বঙ্গোপসাগর কোনো ইকোনমিক্যাল জোন না হলেও ইকোলজিক্যাল জোন হিসেবে ব্যবসা বাণিজ্যের দ্বার আরও উন্মোচিত হবে। সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়মা কিমিনোরো। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপান ভূমিকা রাখবে। Initiatives like the Bay of Bengal Industrial Value Chain, championed by Japan, provide a blueprint for achieving this transformation by leveraging investment, technology, and labor. Japan has been a steadfast partner in our journey for more than 5 decades. Through its official development assistance and investments in key sectors such as infrastructure, energy, and education, Japan has demonstrated its transformative potential for cooperation. These initiatives not only strengthen Bangladesh's economic resilience, but also pave the way for a more interconnected and prosperous Bay of Bengal region. The Bay of Bengal region holds immense potential for trade and investment. Japan has long been a partner in Bangladesh's economic development through various cooperation and projects. Matabari, in particular, has immense potential for Bangladesh's economic prosperity and could play a pivotal role in the regional connectivity. যুক্তরাষ্ট্র লন্ডনে $30 কোটি পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এর আগে 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। 17 ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু হয়। দুদক জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেবজান সহ 9টি প্রকল্পে এসব অনিয়ম দুর্নীতি হয়েছে। পঞ্চগড়ে আজ রোববার সমাবেশ করছে বিএনপি। জেলার বোদা উপজেলার সাকোয়া স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠেয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 11টা থেকে জেলা উপজেলা নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় এই সমাবেশ। বেলা 2টার দিক থেকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। বিকেল 4টার দিকে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কণ্ঠশিল্পী বেবি নাসিন সহ কয়েকজন কেন্দ্রীয় নেতা মহাসচিবের সফর সঙ্গী হিসেবে থাকবেন। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের 4টি স্থানে 10টি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও অন্তত 15 জন আহত হয়েছেন। সকাল 8টা থেকে 8:30টার দিকে এই দুর্ঘটনাগুলো ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ভোর থেকে মহাসড়কে প্রচণ্ড কুয়াশা আচ্ছন্ন থাকায় এক্সপ্রেসওয়ের 16 ঘর থেকে হাসারা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়কে মাওয়ামুখী লেনে কয়েকটি যানবাহন একটিতে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়। এতে বেশ কয়েকজন আহত হন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ফরহাদ হোসেন, তিনি একটি বাসের চালক ছিলেন। আহত ব্যক্তির নাম জাকির হোসেন, তিনি একই বাসের চালকের সহকারী ছিলেন। এছাড়া 10 থেকে 15 জন আহত রয়েছেন। সাগরে নিম্নচাপের প্রভাবে শনিবার বৃষ্টির পর বেড়েছে শীতের দাপট। আবহাওয়া অফিসে জানিয়েছে, নিম্নচাপটি পশ্চিমবঙ্গ থেকে বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্বে অগ্রসর হয়ে ক্রমেই দুর্বল হচ্ছে। এদিকে সারা দেশের তাপমাত্রার পারদ নিম্নমুখী। এতে দেশ জুড়ে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। দুদিন পর আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ ভোর 6টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস।
বাড়তে শুরু করেছে শীতের দাপট, সেই সাথে বেড়েছে শীতের কাপড় বিক্রি। তবে বিক্রি এখনো আশানুরূপ নয় জানিয়ে বিক্রেতারা বলছেন, একদিকে বিক্রি কম, অন্যদিকে শীতের কাপড়ের সরবরাহ কম হওয়ায় তেমন লাভের মুখ দেখতে পারছেন না তারা। আবহাওয়া অফিসের মতে এবছর শীতের মাত্রা একটু বেশি হবে, তাই অনেকেই আগাম গরম কাপড় কিনে রাখছেন। দাম একটু বেশি হলেও অভিযোগ অনেকের। বিস্তারিত এসএম তানভীরের রিপোর্ট। গত দুদিন ধরে রাজধানীতে শীত বাড়তে শুরু করেছে, তবে এখনো তেমন জমে ওঠেনি গরম কাপড়ের দোকানের বেচাকেনা। অনেকেই শীতের পোশাক কিনছেন ফুটপাত থেকে, পিছিয়ে নেই নিম্ন মধ্য আয়ের মানুষও। তবে শীতের প্রকোপ আরো বাড়লে বেচাকেনা বাড়বে বলে জানান বিক্রেতারা। শীত বাড়ছে, একটু বেচাকেনা একটু বাড়বে, কারণ এটা আজকে একটু কম। জনগণ দেখা যায় পাবলিক আছে, কিন্তু কেনার লোক নাই। না, দাম তো কমই, আমাদের এটা প্রাইস 200 টাকা করে। গত বছর থেকে এবার সব জিনিসের দাম বেশি। ঢাকায় এখনো তেমন শীত না পড়ায় বাজারে আনাগোনা বাড়েনি রাজধানীবাসীর। অনেকে বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শীতের পোশাক কেনা যেন বিলাসিতা। ছোটা নেবো আর কি, এখন চয়েস করতেছি, ওর দিক থেকে দেখে আসছি, পুরোপুরি পছন্দ হয় না এখনো, ফেলালিন খুঁজতেছি। মার্কেটের মধ্যে 1000-1200 টাকা, আর এখানে 500-600 টাকা পাওয়া যায়, এই জন্য আসলাম। এবছর শীতের কাপড়ের দাম কিছুটা বেশি বলে জানালেন ক্রেতারা। দাম মোটামুটি তো কাকারা অনেক চাচ্ছে, 300 টাকা চাচ্ছে, 2-1000 টাকা চাচ্ছে, আছে সীমিতই আছে। এসএম তানভীর, মাই টিভি, ঢাকা। দিনাজপুরের পার্বতীপুরে চুরি যাওয়া রেল লাইনের কাটা অংশ উদ্ধারের পর আবারও চুরি হয়েছে। এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। দীর্ঘদিন অতিবাহিত হলেও এখনো ধরা পড়েনি চুরির সাথে জড়িতরা। এমনকি চুরির ঘটনা জানে না মামলার বাদী। প্রতিনিধি আব্দুল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। দেশের উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরের পার্বতীপুরে খনি থেকে স্বল্পমূল্যে দেশব্যাপী রেলপথে পাথর সরবরাহের লক্ষ্যে পার্শ্ববর্তী ভবানীপুর পর্যন্ত স্থাপন করা হয় 15 কিলোমিটার রেল লাইন। রেলপথে পাথর সরবরাহ শুরুর কিছুদিন যেতে না যেতেই ক্রেতা পর্যায়ে আগ্রহ কমে গেলে বন্ধ হয়ে যায় স্টেশনটির সকল কার্যক্রম। পরিত্যক্ত হয়ে থাকা রেল লাইন থেকে চুরি হতে শুরু করে রেল লাইন সহ বিভিন্ন অবকাঠামো। গেল বছরের 9 আগস্ট ভবানীপুরের মধ্যপাড়া পাথর খনি রেলপথের মৌলবীরডাঙ্গা আদিবাসী পল্লী পার্শ্ববর্তী আবাদি জমি থেকে 8 ফুট লম্বা 46 পিস কাটা রেল লাইন উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। উদ্ধারের পর কোনো প্রকার আইনি প্রক্রিয়া গ্রহণ ছাড়াই ঘটনাস্থলে ফেলে রেখে আসা হয় এসব রেল লাইন। পরদিন সেখান থেকে আবারও চুরি হয় উদ্ধার হওয়া লাইনের অংশ। এই রেল লাইন আগে ভালো ছিল, বর্তমানে যে চুরি হচ্ছে এগুলা পুলিশ প্রশাসন দেখাশোনা করাটা উচিত বা দরকার। এটা তো রাতের বেলায় চুরি করছে, এখন আমরা দিনের বেলা হইলে তো আমরা ধরতাম হয়, কিন্তু কেউ বললাম হয় বলে এটা কেন চুরি করতেছে। বিষয়টি জানাজানি হলে ঘটনা ধামাচাপা দিতেই পার্বতীপুর রেল থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। তবে এই ঘটনায় কিছুই জানেন না বলে দাবি করেছেন মামলার বাদী। ওইখানে আসার পর থেকে এখানে সবকিছু কাগজ রেডি করার পর আমার কাছে এসে করছে সই স্বাক্ষর দাও, দিলাম, দিয়ে এখন এটা আমার মামলা বাদিয়েছে, অজ্ঞাতনামা মামলার বাদী। বাজার মূল্য বেশি হলেও মামলায় কম উল্লেখ করার সাথে ঘটনার সাথে যুক্ত নয় এমন ব্যক্তিকে বাদী করার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি সে সময়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। মালামাল তো অনেকগুলো টাকার, প্রায় কয়েক লক্ষ টাকার, আপনি মাত্র 35,000 টাকা দেখাইছেন কেন ওখানে এজাহারে? উনি তো কোনো ঘটনাই জানে না, ওনাকে বাদী করলেন কেন? দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রেলওয়ের নিরাপত্তা বাহিনীর তদন্তকারী কর্মকর্তা। এই জন্য আপনি একটু সাড়ে সেটা না, তাকে পাওয়া যায় নাই সেটা একরকম হয়, বা সে ইলেকট্রিক মিডিয়া বা সংবাদপত্র বা কোনো প্রকার প্রকাশনায় কোনো রকম সংবাদ প্রস্তুতি বা কোনো দলিল প্রকার বা প্রকাশ সহযোগিতা করিবেন। এই ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এই রেল লাইনে আমাদের বহু জমি জমা গেছে, যেহেতু জমি জমা নষ্ট হয়ে গেছে, তাহলে রেল লাইনটা পুনর্বহাল চাই এবং এগুলা চুরির সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি পার্বতীপুরবাসীর পক্ষ থেকে ওই যারা এটাতে জড়িত তাদেরকে আইনানুগভাবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। বিষয়টি অবগত নন উল্লেখ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন রেলওয়ের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। বিষয়টি জানি না, আমার আগে হয়েছিল, আমরা আবার রেলকে চালু করার উদ্যোগ নিচ্ছি, ওদের একটা ডিমান্ড আছে, অনেক পাথর জমে গেছে। জি জি স্যার, যেহেতু আমার নলেজে নাই, সুতরাং আপনার থেকে ইনফরমেশন একটু টাফ। জি জি, আপনি যেহেতু বলেন আমাকে, আমি একটু দেখি। 35,000 টাকা দিতেছে। ইলিয়াস কমল, মাই টিভি। 16 ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধের বিজয়ে ঘোষিত হলেও দেশের সর্বশেষ পাখানাদার মুক্ত হয়েছিল বরিশালের গৌরনদী। দীর্ঘ 28 দিন মুক্তিবাহিনী ও মুজিব বাহিনীর যৌথ আক্রমণের পর 22 ডিসেম্বর গৌরনদী কলেজ অবস্থানরত শতাধিক পাক সেনা মিত্র বাহিনী ও মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল।
স্বাধীনতার দীর্ঘ 53 বছর পরেও এখানে নির্মিত হয়নি কোনো স্মৃতিস্তম্ভ। বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 1971 সালের 25 এপ্রিল পাক সেনারা ঢাকা বরিশাল মহাসড়ক দিয়ে বরিশালের গৌরনদীতে প্রবেশ করে হত্যাযজ্ঞ শুরু করে। তাদের প্রবেশের খবর শুনে গৌরনদীর স্বেচ্ছাসেবক দলের কর্মীরা গৌরনদীর কটকস্থল সাউদের খালপার নামক স্থানে বটগাছের পেছনের অংশে পাক সেনাদের প্রতিহত করার জন্য বাংকার করে অবস্থান নেন। হানাদাররা সেখানে পৌঁছালে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ে। সেই দিন পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে প্রথম শহীদ হন আলাউদ্দিন ওরফে আলাবক্স, সৈয়দ আবুল হাশেম, পরিমল মণ্ডল ও মোক্তার হোসেন। মুক্তিযোদ্ধাদের গুলিতে ওই দিন 8 জন পাক সেনা নিহত হয়। এটাই ছিল বরিশাল সহ পুরো দক্ষিণাঞ্চলে স্থলপথে প্রথম যুদ্ধ এবং এরাই হচ্ছেন প্রথম শহীদ। আমরা সংবাদ পাইলাম যে পাক সেনারা বরিশালের উদ্দেশ্যে রওনা করে আসতেছে। তখন অনেক মুক্তিযোদ্ধা একত্র হইয়া এই কটকস্থল নামক মোল্লাবাড়ির দরজায় বটগাছ আছে, ওই বটগাছের নিচে রেস্ট নিতেছে, মুখে পানি পানি খাইতেছে। এই বটগাছের পাশে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধারা প্রতিমা হানাদার এদিক দিয়ে আসবে, তারা জানতে পারছে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা এখানে প্রতিমা হানাদারের সাথে তার গাড়িতে গুলি ছুড়ে। 25 এপ্রিল মুক্তিযোদ্ধাদের হাতে 8 জন পাক সেনা নিহত হবার পর তারা ক্ষিপ্ত হয়ে এলোপাথারি গুলি ছুড়তে থাকে। এতে 2 শতাধিক নিরীহ গ্রামবাসী মারা যায়। মে মাসের প্রথম দিকে পাক বাহিনী গৌরনদী কলেজে স্থায়ী ক্যাম্প স্থাপন করে। অন্যান্য কামানের গুলি ছড়া শুরু করছে এবং আমাদের ওই যুদ্ধে আমাদের 4 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়। সৈয়দ আবুল হাশেম, পরিমল চন্দ্র, মুক্তার হোসেন, আলাউদ্দিন আলাবক্স। আমাদের কিছু মা বোন 21 জনের মতো আটকাই রাখছিলেন, আমরা উদ্ধার করছি। তার সাথে কিছু রাজাকার উদ্ধার করছি। এরপরে আমরা মুক্ত গৌরনদী উপজেলা। এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন এলাকায় চলতে থাকে যুদ্ধ। পরে হেমায়েত ও তার বাহিনী আগলঝরা, রামশীল, পয়সারহাট, শিকির বাজার এলাকায় পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অংশ নেন। বরিশালের বিভিন্ন এলাকায় পাক সেনারা মুক্তিযোদ্ধাদের কাছে 16 ডিসেম্বরের পূর্বে আত্মসমর্পণ করলেও এই এলাকায় পাক সেনারা দীর্ঘ 28 দিন যুদ্ধের পরে 22 ডিসেম্বর গৌরনদীতে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। পাওয়ার জন্য সরকারের কাছে বহুবার আমরা আবেদন করছি, কিন্তু এখন পর্যন্ত সরকার আমাদের কার্যকরী একটা স্তম্ভ করিয়া দেয় নাই। স্মৃতিসৌধ করা খুব দরকার, কারণ ভবিষ্যৎ জাতি কি মুক্তিযুদ্ধের কি ইতিহাস তারা জানবে। এই জন্য আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি দাবি করি যে অতি শীঘ্রই সরকার যেন একটা ব্যবস্থা গ্রহণ করেন। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থাপনাগুলো সংরক্ষণ ও ইতিহাস ধরে রাখতে উদ্যোগ নেওয়ার কথা জানান ইউএনও। যারা নেতৃবৃন্দ আছেন, বীর মুক্তিযোদ্ধা আছেন এবং সমাজের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তাদের নিয়ে একটা সভা করে এবং সেই সভার আমরা সিদ্ধান্তের আলোকে আমরা চেষ্টা করব যে সেই সাউদের খালেদে নৃশংসভাবে যে বীর মুক্তিযোদ্ধাদের যে হত্যা করা হয়েছে তাদের স্মৃতি সম্মান রক্ষার্থে ওখানে আমরা একটা স্মৃতিফলক স্থাপন করব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। গানার সুরের মূর্ছনায় মুগ্ধতা ছড়িয়েছেন ইকোস অফ রেভলিউশন কনসার্টের মধ্যমণি সুর সম্রাট রাহাত ফতে আলী খান। ঢাকার আর্মি স্টেডিয়ামে স্বাগত হাজারো সঙ্গীত প্রেমীদের মাতিয়ে রাখেন। ওরে পিয়া মেরে রাশকে কামার, আফরিন আফরিনের মতো জনপ্রিয় 12টি গান গেয়েছেন। তবে কোনো পারিশ্রমিক নেননি। মূলত শহীদ পরিবার এবং আহত ব্যক্তিদের সহায়তা সংগ্রহ করা হচ্ছে তহবিল। এছাড়াও কনসার্টে আলো ছড়িয়েছেন দেশের প্রথম সারির ব্যান্ড আর্টসেল, চিরকুট ও সিলসিলা। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে আয়োজন করা হয় স্পিরিটস অফ জুলাই ব্যানারে ইকোস অফ রেভলিউশন কনসার্ট। এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টারা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার উপস্থিত ছিলেন।